দেশে হামির উপসর্গে আরো 8 জনের মৃত্যু। এই নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 583 জনে। হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। নিয়ে আসলে অন্যখানে ভর্তি আছে, তখন আমার একটু রেস্ট বাড়ানোর এখানে তারা ওখানে পাঠাই দিছে। চোখ মুজে তাকে কথা কইতে পারে না, মুখ কিছু খাইতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশজুড়ে নানা কর্মসূচি, আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নেতাকর্মীদের। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, মেহেরপুরে নিঃস্ব অনেক পরিবার। মামলার পরও ধরা ছোঁয়ার বাইরে দালাল চক্র। কোনো কাজ দেয় না। যে 15 দিন পর শুনছে যে ওর যে রেস্টুরেন্ট ছিল, ওর কোনো রেস্টুরেন্টই নেই ওখানে। ভালো কাজ দেবে এইভাবে প্রতারণা করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নিয়ে তাদের আর বিদেশ নিয়ে যাচ্ছে না। জানুয়ারিতে শুরু হবে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ কাজ। যাত্রী পরিবহনের পাশাপাশি বাড়বে উত্তরাঞ্চলের খাদ্যশস্য রপ্তানি। শাকসবজি সহ ফলমূল যেগুলো রপ্তানি করা যায় সেগুলো সেখান থেকে করা সম্ভব। বিদেশি ইনভেস্টরের মাধ্যমে এটা করার সম্ভাবনা বেশি, কারণ অনেক টাকা যেহেতু ব্যয় হবে। ঈদের ছুটিতে জমজমাট বিভিন্ন পর্যটন স্পট। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণ পিপাসুরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর প্রশাসন। বাংলাদেশে যদি এর প্রচার থাকতো আর থাকার জায়গা যদি ভালো থাকতো, তাহলে মনে হয় এখানে পর্যটন হিসেবে আর সুন্দর। ঝুড়ি দেওয়ার দরকার আর কি এখানে, যাতে বোতল, প্লাস্টিক, অন্যান্য চিপসের প্যাকেট ট্যাকেট এখানে সবাই ফালাতে পারে। আমরা টিকিট কাটতে গেছিলাম, তারা মানে অতিরিক্ত টাকা আদায় করতেছে। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ। সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর রাতদিন হাসপাতালে এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরও এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1 2 নম্বর হলো, আমি এখানে আসি নাই। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি, আমি আরও কতগুলো হসপিটাল দেখতে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। তো এইগুলি আমি পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী, রুগী, অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয় নাই। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে বললাম রুটির কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই।
পাঠাবো। হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। ধন্যবাদ আপনাদেরকে। মারফি, আপনি দেখছিলেন যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিন্তু কথা বলছিলেন এবং তিনি যে তথ্যগুলো দিচ্ছিলেন। আরেকটা বিল্ডিং আছে 8-10 গজ দূরে, এটি জয়েন্ট বাই এ ব্রিজ। এই ব্রিজ থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া যায়। ওইটার কত 8তলা বা 9তলা, ওই বিল্ডিং এর টপ ফ্লোর। এই ময়নাতদন্ত হয়নি মনে হয়, এটা হইতে দেওয়া হয় নাই। সেটা কি করা উচিত ছিল সঠিক তথ্য প্রমাণের জন্য? দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেন নাই। সেক্ষেত্রে কি সঠিকটা উঠে আসবে কেন দেখা যাক না না করা হয়? ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কি কারণে মারা গেছে। এটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা ভালোই বুঝবেন। কমিটিতে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং নিমিওয়ের একজন এক্সপার্ট আছেন এবং সেইখানে একজন নিওনেটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ্ট করে নিয়েছেন স্যার। সো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি সকল দিকেই এই রিপোর্টে চলে আসবে স্যার। মাননীয় ডিজি, আমরা জানি যে তদন্ত কমিটিতে 3 জন ছিল, এক্সটেনশন করে 6 জন করা হয়েছে। এক্সটেনশন না, আপনারা বোধহয় এখানে লক্ষ্য করবেন যে কমিটিটি করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট সম্মানিত যুগ্ম সচিব আমাদের যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের, ওনার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিটি। ওই সময়ই কিন্তু একটা কোঅপশনের প্রভিশন রাখা হয়েছে, কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন, এই প্রভিশনটি শুরুতেই রাখা হয়েছিল। আপনি তো সেদিনও এসেছিলেন। জি, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমি এবং আমাদের এডিজি অ্যাডমিন আমরা সহ। উৎকট গন্ধ, আসলে ওইখানে সাধারণ মানুষ, বড় মানুষই থাকতে কষ্ট হবে, সেক্ষেত্রে নবজাতক 1-2 দিনের আপনি কি বলবেন? এটি অবশ্যই আমাদের জন্য একটি চিন্তার কারণ হচ্ছে যে এই ধরনের এটার তদন্ত রিপোর্টে আসলে সবকিছু আসবে। মারফি, দেখছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এখানে কথা বলেছেন এবং তিনি যে বিষয়গুলো সামনে এনেছেন, স্বাভাবিকভাবে বলতে হবে যে এখানে যে হাসপাতালের ভেতরে একটি রুটির কারখানা পাওয়া এবং সেই রুটির কারখানার সাথে সেই আইসিইউর সাথে কোনো কানেকশন আছে কিনা, যে কানেকশনের কারণে সেই লিকেজ হওয়া অথবা কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড লিকেজ হয়েছে কিনা, সেই বিষয়টি আসলে এখন নিশ্চিত হওয়ার একটি বিষয় রয়েছে। মারফি, হামের উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 জনের। এরই মধ্যে ঢাকা বিভাগে 3, সিলেটে 2, ময়মনসিংহে 2 এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1 জন। প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 583 জনে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1086 জন। সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 41 জন, মোট চিকিৎসাধীন 237 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন, মোট চিকিৎসাধীন রয়েছেন 116 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। হামের প্রকোপ নিয়ে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রথম জ্বর আসছিল, এই 4 দিন 5 দিন ওষুধ খাওয়াইছি ওইখান থেকে দুর্গাকুল থেকে। কালকে হঠাৎ করে দেখি যে সারা শরীরে হাম বইরে গেছে গায়ে। তো রাত্রে 1টার দিকে আমি এখানে আসছি। চোখ মুজা থাকে, কথা কইতে পারে না, মুখ কিছু খাইতে পারে না। তবে আমরা নবীগঞ্জ ভর্তি আসছিলাম 2 দিন, কোনো উপকার নাই। তবে আমরা আরো কালকে রাখিবেলি সকাল আইছি, ওখানে ভর্তি আছে, তখন একটু রেস্ট বাড়ানোর এখানে তারা ওখানে পাঠাই দিছে। এখানে আমার অবস্থাটা বেশি খারাপ, এখন আস্তে আস্তে ঠিক আছে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেহেতু শেষ হয়েছে এবং বাদ পড়া শিশুদেরকেও খুঁজে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান, আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই সংক্রমণ কমে আসার কথা। ফরিদপুরে হাম পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। ফরিদপুরে তো শিশু মৃত্যু বাড়ছে, তো এই শিশু মৃত্যু কেন এখনো ঠেকানো যাচ্ছে না, কি বলছেন চিকিৎসকরা? এবং আরেকটি বিষয় জানাবেন, ফরিদপুরে ভ্যাকসিন কার্যক্রম এখনো চলমান রয়েছে কিনা? মারফি, হ্যাঁ, ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। এটি আমরা কথা বলেছি, ঈদের আগে ছুটির আগ পর্যন্ত কিন্তু ভ্যাকসিন যে কার্যক্রম সেটি স্বাভাবিক নিয়মে চলেছে। যে বিষয়টি
ফরিদপুরের যে হাসপাতালগুলোতে হামের রোগী ভর্তি করা হচ্ছে সরকারি হাসপাতালে, সেটি হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল, এই দুটি সরকারি হাসপাতালে। এছাড়াও কিন্তু আপনার বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও হামের রোগী ভর্তি রয়েছে বলে আমরা সেই হাসপাতালগুলোর যে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, শিশু বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে যে এই পরিসংখ্যানটি আমার হাতে রয়েছে এটি কিন্তু শুধুমাত্র সরকারি হাসপাতালের যে রোগী ভর্তি রয়েছেন তাদের পরিসংখ্যান। গত 1 জানুয়ারি থেকে যে পরিসংখ্যানটি আসলে সরকারিভাবে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে গত 24 ঘন্টার যদি কথা বলি তাহলে নতুন করে 45 জন রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত যে চিকিৎসাধীন রয়েছেন 138 জন রোগী। মোট 1765 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়ে ডিসচার্জ নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন এবং গত 24 ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা হচ্ছে 17 জন। মারফি। হিমেল, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, উত্তোলন করা হয় কালো পতাকা। এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জিয়াউর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সুসংগঠিত করার কাজ করছেন। পরে জিয়াউর রহমান ও তার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বরিশালে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে স্বনির্ভর করতেও নেন নানা পদক্ষেপ। এর আগে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খুলনায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সকালে কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রংপুরে জেলা ও মহানগর বিএনপির আলাদা আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তিনি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সহ দলের স্থানীয় সিনিয়র নেতারা। এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে কাজ করছে বর্তমান সরকার। সাতক্ষীরার কালীগঞ্জে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। ঢাকা ও সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা জানান রোগীরা। এছাড়া দেশের অন্যান্য জেলাতেও দোয়া, আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। ময়মনসিংহে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় স্ত্রী, 2 ছেলে ও শ্যালিকাকে নিয়ে হালুয়াঘাটের বাড়িতে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর আলম ও তার ছোট ছেলে রোহন মিয়া। সিএনজিতে থাকা অন্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে খাদে পড়ে আহত হয়েছেন 17 যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঈদ হওয়ার কথা ছিল রঙিন উৎসব মুখর, অথচ নরসিংদীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় স্ত্রী সন্তান হারিয়ে জীবনটাই বিষাদময় সুজন মিয়ার। তার এবং তার 9 বছর বয়সী মেয়ের দিন কাটে কবরস্থানে। দরিদ্র পরিবারটির জন্য সরকারি সহায়তা চেয়েছেন স্বজন এবং এলাকাবাসী।
বাড়ির পাশের এই গোরস্থানে এখন কাটে দিনমজুর সুজন মিয়া আর 9 বছরের মেয়ে সামিয়ার বেশিরভাগ সময়, কারণ এখানেই শায়িত স্ত্রী আর 1.5 বছরের পুত্র সন্তান। শিবপুর উপজেলার কারারচর গ্রামের সুজন মিয়া ভেবেছিলেন এবার সপরিবারেই কাটাবেন ঈদ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বুধবার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় স্ত্রী সাথী বেগম আর ছেলে সাফওয়ানের। সুজন মিয়ার আক্ষেপ, ঘটনার সময় কেউ সহায়তায় এগিয়ে আসেননি, বরং ব্যস্ত ছিলেন ভিডিও ধারণে। স্টেশনের ভিতরে দাঁড়িয়ে মনে হয় বুকিতে ফাঁস হইতাম গিয়া আমার বারুলি আগে নাইমা নামছে আসছে না, ফাঁসে তার টেন্ডে আইসে যেন নামছে যেন কারো না এনো না কারে কাইক দিছে, ইয়ার বা ফাঁসে খেয়াল করে কাইক দিছে না, পাশে খেয়াল করে কাইক দিলে আমার পুত্র বাসে বউ বাসে। এটাই চিন্তা করতেছি যে আমার মায়ের কেডা নিবো স্কুলে, কেডা স্কুল টানবো, কেডা রাঁধতে পারে দিব, কেডা কাপড় চাপড় দিয়ে দিব, কেডা প্রাইভেট পড়াইবো। মা ভাই ছাড়া দিন কাটছে না মর্মান্তিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সামিয়ারও। প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুটির দিন কাটে কান্না স্মৃতিচারণে। এলাকাবাসী ও স্বজনরা বলছেন মানবতা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। সেদিন শত শত মানুষ থাকলেও স্ত্রী ও ছেলের মরদেহ একাই বয়ে নিয়ে আসতে হয় সুজন মিয়াকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা মানুষ ধরল না, সে একাই ছেলেকে এবং বউকে আবার মেয়েকে সাথে নিয়ে আসছে, একটা মানুষ ধরল না। তো মানুষের ভিতরে এখন মানবতা নাই। সরকারের কাছে আবেদন করি তার মায়েরা সরকারে দেখে। সরকারের কাছে আমরা দাবি করছি, আমরা সরকার একটা ছেলে মেয়ে আছে, আমরা সরকারে যা করবার আমার একটা ছেলে নাতিরা একটা ভবিষ্যৎ করে দিব। একটি দুর্ঘটনা মুহূর্তেই আনন্দকে রূপ দেয় শোকে। সংশ্লিষ্টরা বলছেন এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে যেমন পদক্ষেপ নিতে হবে, সচেতন হতে হবে জনসাধারণকেও। তাপস সরকার, যমুনা নিউজ। পারিবারিক সচ্ছলতা আর বাড়তি আয়ের জন্য অনেকেই দেখেন বিদেশ যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে পুঁজি করে সক্রিয় মেহেরপুরের দালাল চক্র ভালো বেতনের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর প্রতারণার শিকার হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেক পরিবার। তবে মামলার পরও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে প্রতারক চক্র। বাড়তি অর্থ উপার্জনের স্বপ্নে পাড়ি জমান কাতারে, বিক্রি করেন শেষ সম্বলও, দালালদের হাতে তুলে দেন প্রায় 5 লাখ টাকা। এখন সব হারিয়ে ডুবেছেন একরাশ হতাশায়, কাঁধে ঋণের ভার। মেহেরপুরের বাগওয়ান গ্রামের মমিনুল ইসলাম 2025 সালের জুলাইয়ে যান কাতারে, কিন্তু পৌঁছে জানতে পারেন যেই রেস্টুরেন্টে চাকরির কথা ছিল বাস্তবে নেই তার কোনো অস্তিত্ব। চাকরির কথা জিজ্ঞেস করলে শুরু হয় দালালদের নির্যাতন, রাখা হয় অনাহারে। ঘটনা জানতে পেরে কৌশলে মমিনুলকে দেশে ফিরিয়ে আনে পরিবার। কাতারে যাব, তার 3 দিন পর কাজ দেবে, 3 দিন চলে যায়, তারপরে মনে করেন কোনো কাজ দেয় না। 15 দিন পর শুনছি যে ওর যে রেস্টুরেন্ট ছিল ওর কোনো রেস্টুরেন্টই নেই ওখানে। যে কারণ ছেলে গেছে তাদের এইভাবে কান্দা কাটি খাওয়া দাওয়া হয়েছে একবেলা। কাছাকাছি গল্প জেলার গোপালনগরের মাসুদ রানারও। ভালো কাজের আশায় কাতারে যান তিনিও। দালাল চক্রকে দেন প্রায় 5 লাখ টাকা, কিন্তু পাননি প্রতিশ্রুত কাজ আর বেতন। আমাদের ওপর ওখানে খাইয়ে দিত না, দিনে একবার খাইয়ে দিত, দাও আলোচনা আর ডাল। ও ওষুধ সেখানে আসা ওর বাপ টাকাটা নিয়েছে, বাপেও জানে, মা জানে। মেহেদি হাসানের ভাগ্য আরও খারাপ। বিদেশ যাওয়ার আগেই হন প্রতারণার শিকার। মালয়েশিয়ায় পাঠানোর স্বপ্ন দেখিয়ে 7 লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। ভ্যান বিক্রি, জমি বন্ধক রেখে জোগাড় করা সেই টাকা তো ফিরেই পাননি, যাওয়া হয়নি বিদেশও। আমি আগে ভ্যান চালাই খাতাম, যে বিদেশ করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। জমি বন্ধক দিয়েছি, ভাই আমার সেচ ভাই দিল জমি বন্ধক দিয়ে, আমি সমিতি তুলেছি, কত কি করি, তারপরে আমি 7 লাখ টাকা ট্রান্স করি আমি দিলাম বিদেশে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিচ্ছে প্রতারকরা। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবারগুলো। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। প্রায় প্রতিদিনই রাত পয়লেই যে কত শৈলী প্রতারণা হয়েছে কত গ্রামের। বিদেশের ব্যাপারে দালালরা যেটা করছে, সাধারণ মানুষের সাথে ভোকাস দিয়ে ভালো কাজ দেবে এইভাবে প্রতারণা করে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা নিয়ে তাদের আর বিদেশ নিয়ে যাচ্ছে না। প্রশাসন বলছে বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ এবং যাচাইকৃত এজেন্সির মাধ্যমে যাওয়ার পরামর্শ পুলিশ সুপারের। আসলে যদি কেউ এরকম দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে
মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তার আইনগত সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। প্রতারণার এই চক্র ভাঙতে কঠোর নজরদারি এবং আইনের কার্যকর প্রয়োগের দাবি জানিয়েছে সচেতন মহল। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী পিতৃভিটা বগুড়ায় দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হতে যাচ্ছে 5 সুবিধা নিয়ে। পাশাপাশি থাকছে দ্বিতীয় রানওয়ে, বিমান বহরে যুক্ত হবে দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাই শেষে ভূমি অধিগ্রহণ সহ বগুড়া বিমানবন্দরের সার্বিক কাজ শুরু হবে আগামী জানুয়ারিতে। তবে বিমানবন্দরটির নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার কোনো সিদ্ধান্ত এখনও সরকারের নেই। বগুড়ার সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী আশা করেন, বিমানবন্দরটি হলে এশিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে উত্তরাঞ্চলের যাত্রী পরিবহন, খাদ্যশস্য রপ্তানি বাড়বে। আলমগীর স্বপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। এ কারণে আওয়ামী লীগ সরকারের সময় অবহেলিত ছিল উত্তরের অন্যতম এই বাণিজ্যিক কেন্দ্র। তাই ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পিতৃভূমিতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার এরুলিয়ায় বিদ্যমান এয়ারফিল্ড এরিয়ায় এরই মধ্যে বিমানবন্দর নির্মাণের জন্য শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া। এরপর 1200 বিঘা জমি অধিগ্রহণের কাজ শেষে জানুয়ারিতে শুরু হবে নির্মাণ কাজ। তবে সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে না এই বিমানবন্দর। এর জন্য বিদেশি বিনিয়োগ ও সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি চুক্তির উপর জোর দিচ্ছে সরকার। জমি অধিগ্রহণ, ফিজিবিলিটি স্টাডি ইত্যাদি সব মিলিয়ে হয়তো এই বছরটা চলে যাবে। নেক্সট ইয়ারে গিয়ে আমরা চেষ্টা করব এটাকে শুরু করার জন্য। পিপিপি মডেলেও করতে পারি। দেশের আমরা ঋণের ভার আর বাড়াতে চাচ্ছি না। যদি আমরা পার্টনারশিপ বেসিসে সব কিছু করতে পারি তাহলে উইন উইন সিচুয়েশন থাকে। দক্ষিণ কোরিয়া, ওমান সহ, চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা ইনভেস্ট করতে চায় তারা অলরেডি যোগাযোগ করছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে, এবং বিদেশি ইনভেস্টরের মাধ্যমে এটা করার সম্ভাবনা বেশি, কারণ অনেক টাকা যেহেতু ব্যয় হবে। দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। এর মধ্যে আছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন, কার্গো সুবিধা, বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ একাডেমি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে না থাকলেও সেই সুবিধা থাকবে বগুড়ায়। এখানকার বিমান ঘাঁটির বহরে যুক্ত থাকবে দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। এই বিমানবন্দর থেকে এশিয়া ও মধ্যপ্রাচ্যে যাত্রী ও পণ্য পরিবহনের টার্গেট সরকারের। আপাতত আমরা মধ্যপ্রাচ্য এবং এশিয়াকে টার্গেট করে আমরা এগোচ্ছি। কার্গো বিমানে ওই এলাকার আলু, সবজি সহ উত্তর অঞ্চলের ক্ষুদ্র এবং ভারী শিল্প যেগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, এই যে শ্যালো ডিপ টেবল বা বিভিন্ন ধরনের পার্টস তৈরি হয়, এটা কিন্তু মায়ানমারে রপ্তানি হয়। এটাকে 2টা রানওয়ে দিয়ে করলে পরে লং লাস্টিং হবে। শাকসবজি সহ ফলমূল যেগুলো রপ্তানি করা যায় সেগুলো সেখান থেকে করা সম্ভব। পরিকল্পনা অনুযায়ী এগুলো 3 বছরে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শেষ করতে চায় সরকার। তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে বিমানবন্দরটির নামকরণের কোনো সিদ্ধান্ত এখনো নেই। নাম নিয়ে তো অনেক কিছু হয়, এক সরকার চলে গেলে আরেক সরকার এসে নাম চেঞ্জ করে। খুব ভালো হতো যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দেওয়া যেত, তাহলে আমার কাছে এটা ভালো হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট কি সিদ্ধান্ত নেন এটার ব্যাপারে এখনো আমি বলতে পারবো না। বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর নির্মাণ ব্যয় জানা যাবে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে জমজমাট দেশের বিভিন্ন পর্যটন স্পট। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রতিটি পয়েন্টে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। হিমছড়িতেও ঘুরতে যাচ্ছেন অনেকে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনের তুলনায় আজ ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বেড়েছে। ঈদের ছুটি উপভোগ করতে অনেকে ছুটেছে 3 পার্বত্য জেলায়। সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। বান্দরবানের মেঘলা, নীলাচল, খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রাঙামাটির কাপ্তাই লেক ও সাজেকে ভিড় বেড়েছে পর্যটকদের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। যান্ত্রিক শহরের ব্যস্ততা আর কোলাহল পেছনে ফেলে প্রকৃতির টানে পর্যটকরা ছুটছেন পুণ্যভূমি সিলেটে। মেঘালয়ের পাহাড় আর পাথুরে নদীর শীতল জলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুখর সিলেটের
পর্যটন স্পটগুলো। বিপুল সংখ্যক পর্যটক সামাল দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কমপক্ষে আরও 2 দিন এমন ঢল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে হাজারো পর্যটকের ঢল। মেঘালয় থেকে নেমে আসা হিমশীতল পানি আর সাদা পাথরের অপরূপ মেলবন্ধনে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। আমি কখন আসি নাই, ফার্স্ট টাইম আসলাম, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। মহিলাদের জন্য আপনার কাপড় চোপড় চেঞ্জ করার যে বিষয়টা আছে এটা আপনার এখানে নাই। তারপরে আপনাদের টয়লেটের যে বিষয়টা আছে এখানে নাই। বাংলাদেশে যদি এর প্রচার থাকতো আর থাকার জায়গা যদি ভালো থাকতো তাহলে মনে হয় এখানে পর্যটন এরিয়া হিসেবে আরো সুন্দর থাকতো। সাদা পাথর পেরিয়ে রাতারগুলের জলাবন যেন এক অন্য দুনিয়া। দেশের একমাত্র এই মিঠা পানির সোয়াম ফরেস্ট এখন পানিতে টইটম্বুর। নৌকা নিয়ে বনের ভেতরে সবুজের মায়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। পাখির কলকাকলি আর জলের মৃদু শব্দে মিলছে পরম মানসিক প্রশান্তি। আমি আমার বাবা মা, আমার আঙ্কেল, আমার ফুপি, আমার ভাই বোনদের নিয়ে এসেছি। ময়লার যে ঝুড়ি দেওয়ার দরকার আর কি এখানে, যাতে বোতল, প্লাস্টিক, অন্যান্য চিপসের প্যাকেট ট্যাকেট এখানে সবাই ফালাতে পারে। আমি মাত্র আমার এক্সামগুলো শেষ করে আসছি, তো মানে ভালোই রিল্যাক্সিং ট্রিপ হচ্ছে। আমরা টিকিট কাটতে গেছিলাম, তো এখানে মানে ফরেস্ট নাকি কি তারা মানে অতিরিক্ত টাকা আদায় করতেছে। সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের প্রথম পছন্দ জাফলং। পিয়াইন নদীর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ জল আর জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগে ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ট্যুরিস্ট পুলিশ। মায়াবী ঝর্ণা, জিরো পয়েন্ট, কাশিয়াপল্লী, আসামপাড়া, এই প্রত্যেকটা স্পটে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের টুরিস্ট পুলিশের মোতায়েন আছে। আশা করতেছি পর্যটকরা নিশ্চিন্তেই ঈদ আনন্দ উপভোগ করতে পারে। সবুজ পাহাড় আর হিমশীতল জলধারার সাথে বেছানো পাথর, এর মেলবন্ধন দেখতে শুধু ঈদের ছুটি নয়, সারা বছরই পর্যটকরা ভিড় করেন এই সিলেটে। তবে প্রকৃতির এই রূপ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পর্যটকদের সচেতনতা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। সিলেটের জাফলংকে একটি পূর্ণাঙ্গ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পর্যটকদের খোঁজ খবর নেন মন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে পর্যটকদের সকল সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সেই সাথে পর্যটন এলাকাকে মাদকমুক্ত করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন আরিফুল হক চৌধুরী। তারা কিছু কিছু বিষয় বলছেন, ছাউনির কথা বলছেন, তো ওয়াশরুমগুলো একটু বড় করে দেওয়ার কথা বলছেন, এই ছোটোখাটো এগুলা বলছেন। ইনশাআল্লাহ আমরা বলছি তাদেরকে নেক্সট ইয়ারে আমরা এর ভিতরে আমরা ছাউনি টাউনি এগুলো করে দেবো।